পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 15। আলভি মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় ঘামছে পুরো শরীর। রুমে এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। গেস্টরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। দাঁড়ায় আলভির রুমের সামনে এসে। ডোর ঢেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা। মায়া আর আলভি রুমের ভেতরে একসাথে রয়েছে। লীরা যতটুকু শুনেছে, আলভি এখনো মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্য দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু ডিভোর্স হয়েছে নাকি হবে না সেটা আর পরে জানতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করলেও ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেও জানে না পরে কি কি হয়েছে বা ঘটেছে। কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে হেঁটে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলভির রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলভি রুমের ভেতরে একাই আছে। ডোর নক করে কয়েকবার, ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলভি। সামনে লীরাকে দেখে কপাল ভুরু কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? একা একা রুমের ভেতর কি করছো? বউ তো কথা শুনছে না, তাই একা একাই শুয়ে আছি। মানে? কিছু না। কিসের জন্য এসেছো সেটা বলো। তোমার সাথে গল্প করতে এলাম। নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমি এখন বের হব। কোথায় যাবে? ঘুরতে। আমিও যাব তাহলে। ঢাকা শহরে তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি আমার। আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। অন্য কোনো দিন সকলকে নিয়ে ঘুরতে যাব। এখন তুমি নিচে যাও। বলেই লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হাঁ করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করলো? ঘন্টাখানেক পর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়, কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়। যাক, ওর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কোথায়? ওই বদ ছেলেও তো নেই এখানে। ধক করে ওঠে আলভির বুকের ভেতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিদ নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলে, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ তোমরা দুজন? বাইরে যাব একটু। আমিও যাব তাহলে। সাজ্জাদের ছোট ভাই সাদাত বলে, আমিও যাব তোমাদের সাথে। এই সুযোগ আলভি বলে, তাহলে নাইমুরকেও নিয়ে যাও। নাইমুর কোথায়? নাইমুর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই যে আমি। কোথায় যাওয়ার কথা হচ্ছে? সাজ্জাদ বলে, কোথায় ছিলে এতক্ষণ? অফিসে। আলভি বলে, অফিস কোথায় পেলে বাড়িতে? সাদাত বলে, এ অফিস সে অফিস না ব্রো। এ অফিসে গিয়ে সবাই নিজেকে হালকা করে। সাদাতের কথা আলভির বুঝতে একটু সময় লাগে। আচ্ছা চলো সবাই। সোফায় বসে থাকা আলভির মামা বলে, যেখানেই যাও বেশি রাত করো না কেউ, দ্রুত ফিরে এসো। আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে যায় 5 জন। শামসুন্নাহার বেগম মায়ের রুমে আসেন। মায়া তখন মান্তাসাকে নিয়ে খেলছিল নিজের রুমে। ওর বেশি মানুষজন ভালো লাগে না এখন, তাই নিজের রুমে এসে বসে আছে। কি করছো মায়া? এই তো বসে আছি নানু, বসুন। উপরে উপরে হেসে কথা বললেও ভেতরে ভেতরে রাগ হয় মায়ের। এই বুড়িকে ওর দু চোখে সহ্য হয় না। শামসুন্নাহার বেগম বেডের উপর বসেন মায়ের পাশে। মান্তাসার সাথে একটু কথা বলে মায়ের দিকে তাকান। একা একা রুমে বসে আছো কেন? মান্তাসা নিচে থাকতে চাইছিল না, তাই ওকে নিয়ে এখানে বসে আছি। তা কি ভাবলে? কি ভাববো? তোমার আর আলভির সম্পর্ক নিয়ে। কি? ওর সাথেই সংসার করবে নাকি অন্য ছেলেকে বিয়ে করবে? শুনলাম আলভি নাকি তোমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। কেন নানু? নাতিকে আবার বিয়ে করানোর জন্য মেয়ে দেখে রেখেছেন নাকি? শামসুন্নাহার বেগমের মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা চ্যাটাং চ্যাটাং কথা শিখে গেছে এখন। মায়া আর কিছু না বলে মান্তাসার দিকে তাকিয়ে রইল। এই বুড়ি কম কথা শোনায়নি ওকে এতদিন ধরে। যখন এই বাড়িতে এসেছে নানান ছলে বলে কৌশলে কথা শুনিয়েছে। শামসুন্নাহার বেগম আরো কিছু হয়তো বলতেন, কিন্তু মায়া শক্ত চোখ মুখ দেখে আর কিছু বললেন না। আলগোছে বসা থেকে উঠে দ্রুত রুম থেকে বেরিয়ে যান। মায়া ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনো কি আগের সেই বোকা ভীত মায়া নাকি, যে চুপচাপ সব শুনবে, কিছু বলবে না? যদি তাই ভেবে থাকে তাহলে ভুল ধারণা। এই মায়া আর চুপ থাকবে না। নিজের উপর করা অন্যায় আর মেনে নেবে না। একটা কথা শোনাতে আসলে 10টা শুনতে হবে। ফুপ্পি, বলো বেবি। ছোট আব্বু যাবো। কেন? আমার কাছে থাকলে কি হবে? চলো। না প্লিজ ফুপ্পি, তুমি একা যাও, আমি যেতে পারবো না। কেন? কারণ তোমার ছোট আব্বু খুবই বাজে একজন মানুষ। না, ছোট আব্বু ভালো মানুষ, আমাকে অনেক আদল করে। 2 দিন ধরে আসেনি, তার মধ্যে ছোট আব্বু অনেক ভালো মানুষ হয়ে গেল। উপর নিচ মাথা নাড়ে মান্তাসা। চলো না। মায়ে বিড়বিড় করে বলে, ওই অসভ্য অভদ্র শয়তান বদলোকের সামনে যাব না আমি। এরপর আমার ধারের কাছে আসার চেষ্টা করলে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। একা একা কি বলছো তুমি? কিছু না, তুমি খেলো। না, ছোট আব্বুর কাছে যাব।
মহা মুশকিল তো। ছোট আব্বুর মধ্যে কি আছে যে তার কাছে যেতে হবে? আসো দেখাচ্ছি কি। ছোট আব্বু? ওই অসভ্য লোককে দেখতে চাই না আমি। মান্তাসা শোনে না মায়ের কোনো কথা। ওর এখন আলভির কাছে যেতে ইচ্ছে করছে। সেই সকালে একটু কোলে নিয়েছিল, তারপর আর কোলে নেয়নি। এখন আলভির কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। মায়ের হাত টেনে ধরে করিডোরে এসে দাঁড়ায়। মায়া আর এক পাও আগায় না। মায়াকে টেনে নিয়ে যেতে না পেরে ওকে ছেড়েই দৌড়ে এগিয়ে যায় আলভির রুমের দিকে। ডোর ধাক্কা দিতেই খুলে যায়। রুমের লাইট অফ করে জানালা দিয়ে আলো আসছে ভেতরে। রুমে কেউ নেই। এবার দৌড়ে মায়ের কাছে ফিরে আসে। ছোট আব্বু নেই তো। রুমে নেই না, তাহলে বোধহয় নিচে সকলের সাথে রয়েছে। চলো। মায়া মান্তাসার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় আলভি কেন, মাহির ছাড়া আর কোনো যুবক ছেলেই নেই। বড়রা সবাই গল্পে মশগুল হয়ে গেছে। তোমার ছোট আব্বু বাইরে গেছে মনে হচ্ছে। তুমি তোমার আব্বুর কাছে যাও এখন। মান্তাসা গুটি গুটি পায়ে মাহিরের কাছে এগিয়ে যায়। মায়ের রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লীরা পেছন থেকে ডেকে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়ায় মায়া। লীরা মায়ের কাছে এগিয়ে আসে। চলো উপরে গিয়ে কথা বলি। মায়ের রুমে আসে দুজন। ওদের দুজনে পেছন পেছন আবার নাইমুরের ছোট বোন নাদিরা আসে। কেমন কাটছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে আপু। তোমার কেমন কাটছে? ভালো। তা কি ভাবলে? কোন বিষয়ে তোমাদের দুজনের? আমি আর কি। বুঝেও না বোঝার ভান করছো নাকি? বুঝেও না বোঝার ভান করবো কেন? ক্লিয়ার করে বলুন। না বললে বুঝবো কিভাবে? তোমার আর আলভির ডিভোর্স কবে হচ্ছে? নতুন ভাবি খুঁজে রাখছো নাকি আপু? মানে মানে হলো এটাই যে আমাদের দুজনের তালাক হয়ে গেলে তোমাদের ভাইয়াকে আবার বিয়ে করাবে নিশ্চয়ই। বিয়ে করানোর জন্য তো মেয়ে লাগবে। মেয়ে খুঁজে রাখছো নাকি সেটাই জানতে চাইলাম। আমি যেই প্রশ্ন করছি সেটার উত্তর দাও। তা না নিজে উল্টো প্রশ্ন করছো। এই জন্মে তালাক না হলে কি খুব বেশি অন্যায় বা গুনাহ হয়ে যাবে? কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না। আমি তো মুক্তি চাইছি। কিন্তু তোমার ভাই তো কিছুতেই রাজি হচ্ছে না। এখন সুন্দরীবতী, মেকআপবতী, স্টাইলিশ, গোছালোবতী, শয়তানবতী, নেকাবতী, ছ্যাঁকাবতী, স্যাঁচটাবতী, কুটনিবতী মেয়ে খুঁজে বের করে তোমার ভাইয়াকে দেখাও। তাকে পছন্দ করে যদি আমাকে একটু মুক্তি দেয়, আমি তাহলে একটু খুশি হব। পাগলের মতো কী সব বলছো? এরকম গুণওয়ালা মেয়ে খুঁজে পেলে নিয়ে আসবে। আমি নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেব তার সাথে। এই গুণগুলো না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। সত্যি সত্যি পাগল হয়েছো নাকি তুমি? পাগল হতে যাব কেন? আজব। এইসব গুণ তো আমার মধ্যে নেই, ছিল না কখনো। তোমার ভাইয়ার বোধহয় এইসব গুণওয়ালা মেয়েই পছন্দ। এসব গুণওয়ালা মেয়ে দেখলেই তো দাঁত বের হয়ে আসে। মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি। দ্রুত চিকিৎসা করাও নিজের। নাদিরা, আয়। বলেই চলে যেতেই মায়া চিৎ হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে ওঠে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আসে 5 জন। বাকি 4 জন স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আলভি। আলভির হাতে পায়ে কপালে ব্যান্ডেজ বাঁধা। সাদা শার্টের জায়গায় জায়গায় লাল ছোপ ছোপ দাগ হয়ে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। সোফায় বসে থাকা সকলে লাফিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে আসে আলভির কাছে। ঐশী রহমান ছেলেকে ধরে উতলা হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? এমন অবস্থা কি করে হলো? কোথায় গিয়েছিল? শান্ত হও আম্মু, সেরকম কিছুই হয়নি। বাইক নিয়ে পড়ে গেছিলাম। হাত পা ছিলে গেছে একটু একটু। কিভাবে পড়লে? চালাতে গিয়ে। সাদাত বলে, ভাইয়া বাইক চালাতে পারে না। 2 দিন শিখেছে। আজকে ভালোই চালাচ্ছিল। গিয়ার বাড়িয়ে টান দিতেই বাইক নিয়ে রাস্তায় চিৎপটাং হয়ে গিয়েছিল। আর এখন এই অবস্থা। আলভি বাইক চালাতে পারে না। কয়েকজনের অবাক গলার স্বর। আলভি বলে, বাইক চালাতে না পারা কি অনেক বড় পাপ? না মানে এত বড় হয়েও বাইক চালাতে পারো না, তাই আর কি। আগে কোনোদিন চালাইনি। তাহলে শিখবো কিভাবে? জার্মানিতে বাইক নেই? নাইমুরের ছোট ভাই বলে কথাগুলো। জার্মানিতে বাইক আছে, কিন্তু আমার মুতার সময় নেই, তাই চালানো শিখতে পারিনি। আলভির কথা শুনে ছোট বড় সকলের অবস্থা দেখার মতো। এমন ভাবে আলভির দিকে তাকিয়ে আছে যেন অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে বা শুনে ফেলেছে। আশ্চর্য, এই ছোট্ট একটা কথার জন্য এভাবে তাকিয়ে থাকার কি আছে?